আসসালামু আলাইকুম, সকলকেই স্বাগতম আপনাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকেস্টাইন। এবং আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এইচএসসি লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কেমিস্ট্রি সেকেন্ড পার্টের জৈব যৌগ নিয়ে আলোচনা করব। এবং এইটা নিয়ে সকলেরই অনেক সময় খুব একটা ভীতির জায়গা থাকে, যে সবাই ভয় পায় যে এই অধ্যায়টা আসলে অনেক বেশি মুখস্থ করতে হয়, অনেক কিছু আয়ত্ত করতে হয়, সহজে পারা যায় না, ভয় লাগে, অনেক কিছু থাকে। তো যার কারণে হচ্ছে আমরা আজকে এই জৈব যৌগ চ্যাপ্টারটা একদম শুরু থেকে এবং শেষ পর্যন্ত সবগুলোই কভার করার চেষ্টা করব বিভিন্ন অনেকগুলো ক্লাসের মাধ্যমে। এবং এখানে আমরা একটু আলাদাভাবে হয়তো বইয়ের যে সিকোয়েন্সটা আছে হুবহু সেই সিকোয়েন্সে না পড়ে কিছু আলাদাভাবে সিকোয়েন্সে কিছু অংশ ভাগ ভাগ করে নিয়ে আমরা পড়বো, যেন আমাদের মেমোরাইজ করতে সহজ হয়, আমরা জিনিসগুলো যেন সহজে বুঝতে পারি এবং আমাদের পরীক্ষাতে যেন আমরা সর্বোচ্চ ভালো করতে পারি। এবং জৈব যুগে যে শুধু যে মুখস্থই করতে হয় এমনটা না, কিছু জিনিস সহজে বুঝে পড়তে পারলে আমাদের ক্যাপচার করার ক্যাপাবিলিটি আরও বেশি বেড়ে যায়, তখন জৈব যুগকে আরও ইন্টারেস্টিং লাগে, কেমিস্ট্রিকে আরও ইন্টারেস্টিং লাগে। তো এই কেমিস্ট্রি সাবজেক্টটাকে, বিশেষ করে জৈব যৌগটাকে আজকে সহজ করার জন্য আমি আপনাদের সকলের সাথে আছি মোহাম্মদ মুত্তাসিম সৌমিক, পড়াশোনা করছি রুয়েটে। আজকে সম্পূর্ণ ক্লাস জুড়ে থাকবো আপনাদের সাথে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে হচ্ছে আমাদের কোর্সগুলো ইনরোল করে নিতে পারবেন। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে ক্লাসগুলো শুরু করছি। তো এই অধ্যায়টা নিয়ে কিন্তু সকলের যে ভয় থাকে সেটা কাটানোর জন্য আমরা বিভিন্ন ভাগ করেছি আর কি অধ্যায়টাকে। তো প্রথমেই আমরা হচ্ছে অ্যারোমেটিক অংশটি নিয়ে পড়ব। অ্যারোমেটিক অংশটা একই সাথে অনেক কিছু জিনিস বোঝার আছে এবং মুখস্থ করারও আছে, একদম নাই সেটা না, কিন্তু বুঝে জিনিসটা সহজে আয়ত্ত করা যায়, যার কারণে আমরা হচ্ছে অ্যারোমেটিক অংশ দিয়ে শুরু করব আগে। এবং অ্যারোমেটিক অংশের কোন অংশটা আমরা যে সবচেয়ে পরিচিত, যে আমাদের বেনজিনের যে ডিটেলস আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা প্রথমে আলোচনা শুরু করব। তাহলে আমরা দেরি না করে একদম চলে যাই। তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, জৈব রসায়ন। এবং আমি তোমাদের সাথে সকলের সাথে আছি মোহাম্মদ মুত্তাসিম সৌমিক, এবং পড়াশোনা করছি রুয়েটে। এই হচ্ছে আমার পরিচয়। এখন আমরা ক্লাসের দিকে আগে। ওকে, তো প্রথম যেটা বললাম যে প্রথমে আমরা পড়বো হচ্ছে অ্যারোমেটিক অংশ। তো অ্যারোমেটিক অংশের প্রথমেই শুরু করার আগে দুটো জিনিস হচ্ছে আমরা একটু দেখে নিই, যে একটু ডিটেলস একটু হালকা বর্ণনা করে দিই। অ্যারোমেটিক, এই অ্যারোমেটিক যৌগের সবচেয়ে বহুল প্রচলিত এবং পরিচিত যে যৌগটা সেটা হচ্ছে বেনজিন। এটা নিয়েই আমাদের সব কিছু আলোচনার মূল, এটা নিয়ে সব কিছু আলোচনা শুরু হয়। এখন এই অ্যারোমেটিক যৌগের আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, এটা প্রথম কথা। আমরা বই থেকেও দেখিয়ে দেবো যে কোথা থেকে পড়তেছি, তার আগে হচ্ছে আমরা একটু ডিটেলসে আলোচনা করে নিই। তো এই অ্যারোমেটিক যৌগ একটা বৈশিষ্ট্য থাকার মানে অ্যারোমেটিক যৌগকে চিনার যে উপায় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিসিটি। মানে অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে অ্যারোমেটিসিটি। তো এই অ্যারোমেটিসিটির যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা হচ্ছে মূলত তিনটা। একটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, একটা যৌগ অ্যারোমেটিক হবে, অ্যারোমেটিক হওয়ার যে শর্ত সেটা তিনটা। তার মধ্যে প্রথম একটা হচ্ছে চাক্রিক যৌগ হতে হবে। চাক্রিক যৌগ, যেমন দেখো এটা হচ্ছে চক্র, তাহলে চাক্রিক যৌগ। 2, সঞ্চারণশীল পাই ইলেকট্রন, সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এবং আরেকটা হচ্ছে হাকেল নাম্বার সমর্থন, হাকেল নাম্বার সমর্থন। এই তিনটা বৈশিষ্ট্য যদি কোনো একটা যৌগের থাকে তাহলে সেই যৌগটাকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এটা হচ্ছে আমার অ্যারোমেটিসিটির মূল শর্ত। এখন এই তিনটা শর্ত কি এটাকে পূরণ করতেছে? তার আগে এই হাকেল নাম্বার এই জিনিসটা কি? এটা হচ্ছে 4n+2 সংখ্যক, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন। এটা হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রনকে বোঝাচ্ছে। এখন এইখানে এটা কিভাবে সমর্থন করতেছে কিনা একটু দেখি। এটা চাক্রিক যৌগ, দেখো এটা হচ্ছে চক্র, এটা হচ্ছে চাক্রিক যৌগ।
সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এখানে কি সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে? এই সঞ্চারণশীল পাই ইলেকট্রন বলতে কি বোঝাচ্ছে? একটা বেঞ্জিনকে আমরা যদি বেঞ্জিনের জেনারেল কাঠামো দিয়ে এইভাবে গোল যে চিহ্নটা দিয়েছি সেটাকে যদি আমরা একটু ইলাবোরেট করি, বিষয়টা কি দেখো, এই যে এইভাবে কিন্তু আমাদের সঞ্চারণশীল পাই ইলেকট্রনগুলো লেখা যায়। এখন এই যৌগটা আসলে কিভাবে কাজ করে, এই যে সঞ্চারণশীল, এটা গোল দিছি কেন, ঘুরতেছে কেন? আলটিমেটলি যখন আমরা রেজোনেন্স ব্যাখ্যা করব, অ্যারোমেটিক যৌগের রেজোনেন্স ব্যাখ্যা করব, সেই রেজোনেন্সে দেখা যায় এই পাই ইলেকট্রনগুলো তার জায়গা পরিবর্তন করতে পারে। কিভাবে? এটা এখানে লিখলাম, দেখো পাশে একটা লিখতেছি, এই পাই ইলেকট্রনটা দেখো কোথায় আছে, এই 1 নম্বর এই কার্বনের সাথে আছে না, এই জায়গায় এই হাতটায়, সেটা মনে করো জায়গা পরিবর্তন করে এখানে আসছে, ঠিক এইটা পরেরটা এখানে গেছে এবং এটা এই জায়গাতে গেছে। তাহলে দেখো জায়গাগুলো চেঞ্জ হয়েছে না? তো এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, মানে এইভাবে করে সে যাতায়াত করতে পারে। তো যার কারণে এই বেঞ্জিনের এই কার্বনটা তুমি যদি এখানে বসায় দাও, দেখো মনে হবে যে এইখানেও এটা সম্পূর্ণ পূরণ হয়ে গেছে, এরকম মনে হবে না? এবং এইটাকে আমরা হচ্ছে একত্রিতভাবে গোল দিয়ে দেখাই, এভাবে একত্রে গোল দিয়ে দেখাই। তাহলে এইটাকে বুঝি আমরা সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এটা রেজোনেন্সের সময় আমরা কিন্তু এটা ব্যাখ্যা ডিটেলসে পড়বো। তাহলে প্রথম এবং দ্বিতীয় শর্ত পূরণ হইল। এরপর হচ্ছে হাকেল নাম্বার। এই হাকেল নাম্বার কি? এটা হাকেল তত্ত্বকে সমর্থন করতে হয়। সেটা কি জিনিস? হাকেল বলেছেন, বিজ্ঞানী হাকেল বলেছেন যে কোনো একটা যৌগ যদি এরকম চাকরিক হয় এবং সঞ্চারণশীল পাই ইলেকট্রন, পাশাপাশি তার যে পাই ইলেকট্রনগুলো থাকবে সেটার সংখ্যা হতে হবে 4n+2 সংখ্যক। এই এনটা কি? এনটা হচ্ছে তার চক্র, মানে তার কয়টা এরকম চক্র আছে, বা হচ্ছে তার কি বলে হচ্ছে গোল্লা গোল্লা কয়টা আছে, তোমার হচ্ছে কাঠামোর কয়টা আছে, চাকরিক অবস্থান কয়টা আছে। তাহলে এখানে দেখো এটা কয়টা আছে, এটা একটা। তাহলে এই এন এর মান যদি তুমি 1 বসাও তাহলে কত আসতেছে দেখো, 4 × 1 মানে 4 + 2 মানে 6। এই হাকেল নাম্বার হয় হচ্ছে 2, 6, 10, 14 এভাবে করে বাড়তে থাকবে, মানে এন এর মান 1 2 3 0 1 2 3 4 করে এভাবে বাড়তে থাকবে এবং হাকেল নাম্বারটা সেটাকে সমর্থন করবে। এই তো এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার হাকেল নাম্বার। এখন বেঞ্জিনের ক্ষেত্রে দেখো এর কয়টা বলয় আছে? একটা। তাহলে 4 এবং এন এর মান যদি 1 বসাও তাহলে কত হচ্ছে, 4 + 2 মানে 6। এই যে হাকেল নাম্বারকে আমরা সমর্থন করছে 6টা। যার কারণে এই অ্যারোমেটিসিটির যে 3টা শর্ত সেটা কিন্তু বেঞ্জিন দ্বারা সমর্থন করতেছে, যার কারণে বলা হয় বেঞ্জিনকে হচ্ছে অ্যারোমেটিক যৌগ। কোনো একটা, এই 3টার কোনো একটা যদি মিস হয় তাহলে সেটাকে অ্যারোমেটিক যৌগ বলা হবে না। যেমন দেখো আরো 2-1টা আমরা দেখি আগে সামনে। একটা তো দেখলাম বেঞ্জিন, এটা তো আমরা দেখছি। এখন দেখো এটা একটা চাকরিক যৌগ, ঠিক আছে? একটা পাই ইলেকট্রন আছে, এখানে একটা পজিটিভ চার্জ আছে, ওকে? সেম আরেকটা দেখো, এটাতে কোনো পাই ইলেকট্রন নাই, ওকে? এটা এখানে নেগেটিভ চার্জ, এখানে একটা ইলেকট্রন আছে, এই যে এটা বাদ দিছিল, ঠিক আছে? দেখো এই 3টার মধ্যেই কে অ্যারোমেটিক যৌগ আর কে না সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো এটা কিন্তু বেঞ্জিনের মতো কি চক্র আছে? চক্র কিন্তু নাই, এটার এন এর মান হচ্ছে 0, ঠিক আছে? এন এর মান হচ্ছে 0। এখন হাকেল নাম্বার আমরা কত জানি? 2, 6, 10, 14 এভাবে করে বাড়তে থাকবে, ক্লিয়ার তো? এখন দেখো এই যে প্রথমটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে একটা পজিটিভ চার্জ আছে। এখন এই ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা পাই ইলেকট্রনটা, এ চাবে এভাবে রেজোনেন্স দিয়ে এই পাশেরটাতে চলে যেতে। যখন এটা আবার পাশেরটায় যখন চলে যাবে এরকম, তখন দেখো এই ইলেকট্রন যখন এখানে চলে আসছে তখন এই যে পজিটিভ চার্জটা এই যে এখানে ছিল না, এটা তো ঘাটতি পূরণ হয়ে গেছে, তখন ফাঁকা হয়ে গেল কোথায়? আবার এইখানে ফাঁকা হয়ে গেছে। তখন এই ইলেকট্রনটা করবে কি, আবার এখানে চাইতে যাবে, তখন এটা ফাঁকা হয়ে গেছে ছিল যেটা, সেটা তো আবার পূরণ হয়ে গেছে, তখন ফাঁকা হইলো কোথায়? আবার এখানে। তাহলে এই ইলেকট্রনটা আবার এখানে চলে আসবে। দেখো এটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকছে, এটা প্রথমে এখানে গেছে, তারপর এটা আবার এখানে আসছে, আবার এটা ঘুরে এখানে আসছে, দেখো চক্রটা আবার আগের মতো সম্পূর্ণ হয়েছে। তাহলে হইলো কি, এটা তার কন্টিনিউয়াস যে চক্র, প্রথম আমরা কি বলছিলাম? চাকরিক যৌগ মিলছে। দ্বিতীয় বলছি কি, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, এই যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন হয়েছে। এখন তুমি দেখো হাকেল নাম্বারকে সমর্থন করতেছে কিনা। এন এর মান কত? 0। তাহলে কি 4n+2, তাহলে এখানে কি 2 আছে? এই দেখো একটা পাই ইলেকট্রন, তার মানে 2, এখানেও তো সেম, এখানেও সেম, তাহলে দেখো এটা 2, এটা কিন্তু সমর্থন করতেছে। তাহলে এটা কিন্তু হচ্ছে আমার অবশ্যই একটা অ্যারোমেটিক যৌগ। পাশেরটাই আসি, দেখো এখানে কিন্তু কোথাও চার্জ নাই। তুমি এটা বলতে পারো যে ভাই এখানে তো চার্জ ছিল, আচ্ছা ঠিক, আমি এটা হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ, তো তাহলে এটাও অ্যারোমেটিক যৌগ, চিন্তা করো। কিন্তু এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ না, কেন? এইখানে দেখো পাই ইলেকট্রন আছে। এখন তুমি বলতে ভাইয়া আগের মতো ঠিক পাই ইলেকট্রনগুলো ঘুরবে,
কিন্তু ঘোরার জন্য তো এখানে নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ কোথাও থাকতে হবে, সেটা তো নাই। দেখো আছে নাই, কিন্তু এর কীভাবে যাবে পাশে যাওয়ার কোনো সুযোগই নেই। যার কারণে এটা প্রথম যে শর্ত আমাদের কি চাকরিযোগ্য হতে হবে সেটা পূরণ করছে, কিন্তু সঞ্চরণশীল পাই ইলেকট্রন সেটা কিন্তু পূরণই করেনি। তার কারণে এটা হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ না। পরেরটা খেয়াল করো, এটা দেখো পাই ইলেকট্রনের সংখ্যা এই চাকরির যৌগ কিন্তু এটা মিলছে। পাই ইলেকট্রনের সংখ্যা দেখো এখানে একটা, তার মানে দুটো আছে, মানে একটার মধ্যে দুটো থাকে যে ইলেকট্রন, একটা এই যে আরেকটা, দুইটা, তার মানে কত এন এর মান কিন্তু এখানেও 0, সব তো সেম আর কি, চার্জের খালি ভিন্নতা, এন এর মান 0। তাহলে 4n+2 কে যদি তুমি সমর্থন করো, মানে চিন্তা করো, তাহলে এন এর মান 0, এটা তো 2 হওয়ার কথা, এটা হাকেল নাম্বার আমাদের, কিন্তু এখানে দেখো 4 হয়ে গেছে, তাহলে এটা হাকেল নাম্বারকেও সমর্থন করতেছে না। তার মানে এটা হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ না। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের বেসিক কিছু দু একটা যৌগ চেনার উপায় দেখলাম। এরকম বইয়ে দেখবা আরও আছে, অনেক অনেক উদাহরণ আছে। যেমন এই যে তোমার আমাদের বহুল প্রচলিত, দেখি ধরো কি কি আছে, পিরিডিন আছে, এই যে পিরিডিন আছে, পিরিডিন আছে, তারপর আর কি কি আছে দেখি, পিরিডিন আছে, ন্যাপথালিন, ন্যাপথালিন, তারপর হচ্ছে আরও অনেকগুলো আছে, থায়ামিন, এরকম বইয়ে অনেকগুলো উদাহরণ আছে। এগুলো হচ্ছে দেখে নেবা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এইভাবে পুরো তোমার হচ্ছে যে ক্রাইটেরিয়া আমরা বললাম সেটা হচ্ছে পূরণ করা সম্ভব। তো ন্যাপথালিনের ক্ষেত্রে একটু আমরা ব্যাখ্যা করি একটু হালকা ছোট্ট একটা জিনিস। এই জিনিসগুলো হচ্ছে এমসিকিউতে আসে, ঠিক আছে? যেমন দেখো এই যে ন্যাপথালিনের যে সংকেতটা, এখানে আমার পাই বন্ধন, পাই ইলেকট্রন সংখ্যা এবং সিগমা, এগুলো হচ্ছে কাউন্ট করতে বলে। এগুলো ভালো করে হচ্ছে এগুলো দেখে রাখবা, এগুলো পরীক্ষাতে আসে। ন্যাপথালিন আছে, অ্যানথ্রাসিন আছে, অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন মিন হয়ে যাচ্ছে, ওয়েট, অ্যানথ্রাসিন, এগুলো পাই ইলেকট্রন কতগুলো আছে, সিগমা কতগুলো আছে, এগুলো হচ্ছে পরীক্ষা আসে। যেমন এখানে দেখো কয়টা আছে, 5টা, 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে পাই হচ্ছে 5টা, আর সিগমা কয়টা আছে এটা কাউন্ট করবা, এটাতে আছে 7টা, এটা কাউন্ট করবা, ঠিক আছে? কাউন্ট করে হচ্ছে দেখবা যে মিলে কিনা, কমেন্ট বক্সে সবাই হচ্ছে কমেন্ট করবা, তারপর দেখবা যে হচ্ছে মিলতেছে কিনা এটা, ঠিক আছে? ওকে, অ্যান্সার পেয়ে যাবা, অ্যান্সার দেওয়া থাকবে, সমস্যা নেই। ওকে, আমি আচ্ছা, এখন আমরা মোটামুটি হচ্ছে অ্যারোমেটিকের যে প্রাথমিক ধারণা সেটা কিন্তু আমরা ক্লিয়ার করছি। তার মানে বেনজিনের অ্যারোমেটিক যৌগ হওয়ার যে শর্তগুলো, যে 3টা শর্ত আছে, সেই 3টা শর্ত পূরণ করতেছে। 3টা শর্ত পূরণ করার পর আরও কিছু জৈব যৌগ দেখলাম, সেগুলো বইয়ে কিন্তু আরও ডিটেলসে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আমরা বই থেকেও দেখাই দেবো। কিন্তু তার আগে হচ্ছে আমি আরেকটু এক্সটেন্ড করলে তোমরা সহজে বুঝতে পারবে। আমরা অ্যারোমেটিক যৌগের মূল অংশে কিন্তু ঢুকতে যাচ্ছি। এখান থেকেই পরীক্ষায়, মানে তোমার বোর্ড পরীক্ষায় বলো বা অ্যাডমিশন সিজনে বলো, বোর্ড পরীক্ষাতে অবশ্যই এখান থেকে 1 সেট প্রশ্ন থাকবেই। আমরা যে অংশগুলো পড়বো এখানে অ্যারোমেটিকের, এখান থেকে 1 সেট থাকবে, অনেক সময় 2 সেটও থাকে, বা 1.5 সেট মিক্সড করে অনেক সময় থাকে। তাহলে আমরা হচ্ছে শুরু করি। দেখো একদম মূল পড়াশোনা এখান থেকে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখান থেকেই আসে। তাহলে আমরা শুরু করতেছি। দেখো বেনজিনের কি কি পড়বো আমরা প্রথমে? দেখো বেনজিনে আমরা প্রথমে ধরনটা ঠিক করে নিই। প্রথমে আমরা প্রস্তুতি পড়ব, তারপর বেনজিনে যেসব বিক্রিয়া আসে পরীক্ষা সেগুলো লিখবো। তার প্রথমে প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করি। দেখো মানে বেনজিন কিভাবে প্রস্তুত করতে হবে, এই বিক্রিয়াগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম সোডিয়াম বেনজয়েট ও সোডা লাইম, এই দুটোর মিক্স থেকে হচ্ছে বেনজিন তৈরি হবে। কিভাবে? দেখো সোডিয়াম বেনজয়েট, তার মানে কি? সোডিয়াম বেনজয়েট মানে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ যেরকম বলতাম না, তো এই জিনিসটা। তাহলে বেনজয়িক অ্যাসিড থেকে সেখানে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে যখন বিক্রিয়া করছে তখন সোডিয়াম বেনজয়েট তৈরি হয়েছে। এই সোডিয়াম বেনজয়েট যখন সোডা লাইমের সাথে বিক্রিয়া করবে, সোডা লাইম কি?
সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এই দুটো যখন একত্রে বিক্রিয়া করবে তখন কি তৈরি হবে? বেনজিন এবং প্লাস তার সাথে কি অংশ পাবো খেয়াল করো, এই যে COONA এই অংশটা আর এখানকার এই যে NaO আর CaO, ধরো একটু কালারটা চেঞ্জ করে নিই ইজিয়ার হবে, এই অংশটা এই অংশটা আর এই অংশটা এরা একত্রে থাকবে, আর এই যে হাইড্রোজেন এইটা হচ্ছে এই মাথায় এসে বসবে। তাহলে কি হচ্ছে দেখো, এই যে এই জায়গাতে কিন্তু আমার ওই হাইড্রোজেনটা বসে কিন্তু বেনজিন আমার উৎপন্ন হয়েছে, কারণ এই হাতটা যখন আলটিমেটলি COONA ছিল না তখন সে কিন্তু এরকম ফাঁকা অবস্থায় ছিল, মানে এই জায়গাতে তোমার একটা হাইড্রোজেনের শর্ট আছে। আমরা কি জানি বেনজিন মানে কি? C6H6, ঠিক আছে। এখন এইখানে আমার একটা হাইড্রোজেন এই যে এই জায়গা থেকে ছিল না, তার মানে কি ছিল আমার এখানে H5 ছিল, এই 5এই কিন্তু আমার এই যে COONA এই অংশটা এক্সটেনশন অংশটা ছিল, এই জায়গাতে এই হাইড্রোজেনটা এই অংশটা যখন সরে গেল তখন ফাঁকা হয়ে গেছে, সেখানে কে যুক্ত হলো? এই যে হাইড্রোজেন, যে এখানে হাইড্রোজেন বসে যে এই যে আমার বেনজিনের কাঠামো তৈরি করছে। এটা হচ্ছে আমার বেনজিন প্রস্তুতি প্রথমটা ধাপ। এখন বাকি যে অংশগুলো ছিল সেটা আমরা কীভাবে লিখবো? এই দেখো সোডা লাইমের যে অংশগুলো আছে Na2CO3 এবং ক্যালসিয়াম অক্সাইড। দেখো Na2 এটা দুইটা, CO ওর দুইটা আছে, এখানে একটা আছে CO3 আর ক্যালসিয়াম অক্সাইড CaO, এটা আলাদা করে লিখলাম। তাহলে এটা হচ্ছে আমার প্রথম প্রস্তুতি যে সোডিয়াম বেনজয়েড এবং সোডা লাইম থেকে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রথম। এগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো পরীক্ষাতে অহরহ আসে, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত এটা আরও গুরুত্বপূর্ণ, অ্যাসিটিলিন হতে দেখো অ্যাসিটিলিন কি? CH ট্রিপল বন্ড CH, 3 অণু নিব। অ্যাসিটিলিনকে যদি তুমি Fe লৌহ নল এর মধ্য দিয়ে চালনা করো 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখান থেকে বেনজিন পাওয়া যাবে। তাহলে দেখো যে বেনজিন তৈরি হলো এখানে। এখন এটা যদি আরেকটু ইলাবোরেট করি, লাইক এইরকম বিষয়টা দেখো, CH ট্রিপল বন্ড CH, 3টা লিখছি না? তাহলে আরও 2টা বাদ আছে কোথায়? এই দেখো CH, ঠিক আছে, ট্রিপল বন্ড 1 2 3, ঠিক আছে, দেখো CH, ঠিক আছে। তারপর আরও 2টা আছে, মানে একটা আছে আর একটা 2টা কার্বনের CH দেখো, এই দেখো। তাহলে কি এটা হলো আমার 3টা অ্যাসিটিলিন। তাহলে এই 3টা অ্যাসিটিলিনের দেখো ট্রিপল বন্ডগুলো আছে না, এই ট্রিপল বন্ডগুলো হচ্ছে জাস্ট জায়গা চেঞ্জ করবে, এটা এখানে যাবে, একটা এখানে আসবে এবং এটা এখানে আসবে। তার মানে অ্যাসিটিলিনের পরিমাণকরণের মাধ্যমে এখানে আমার এই সেম বিক্রিয়াটা মানে এটা তৈরি হয়, তখন এখানে আমার বেনজিন পাওয়া যাবে। কাঠামোটা বুঝছো তো? দেখো CH এখানে ডাবল বন্ড হয়ে যাবে, এই একটা বন্ড এখানে চলে যাবে, মানে এই যে এরকম CH এখানে ডাবল, আচ্ছা এখানে আমরা লিখিনি, আমরা এই পাশে লিখছি CH, এই এখানে একটা সিঙ্গেল হলো, এখানে আমার ডাবল বন্ড ছিল, তারপর এখানে কার্বন, এখানে আবার সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এই যে এই ডাবল বন্ড। দেখো এটা প্রত্যেকটা হাইড্রোজেন আছে, এইটা জিনিসটা আমার তৈরি হলো হচ্ছে বেনজিন। এইভাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উৎপাদন একটা। পরীক্ষাতে যে আমাদের প্রশ্নগুলো সেট করা হয় সেই প্রশ্নগুলোতে প্রথমে যে উদ্দীপক দেওয়া থাকে, উদ্দীপকে হচ্ছে এইগুলো নির্ণয় করতে দেওয়া হয়, যে এইখানে দেওয়া থাকছে, মনে করো যে A দেওয়া আছে বা B দেওয়া আছে, এই টাইপের আর কি। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা উৎপাদন। এটা হলো আমার কি অ্যাসিটিলিন হতে প্রস্তুতি, ঠিক আছে না? এই যে অ্যাসিটিলিন হতে আমার প্রস্তুতি, এটা হচ্ছে 2 নম্বর গেল। এখন আরও কিছু আসি আমরা, যেমন ফেনল হতে যেমন মনে করো ফেনলকে তুমি যদি জিঙ্কের সাথে বিক্রিয়া করাও তাহলে এখানে তৈরি হবে হচ্ছে বেনজিন আর তৈরি হবে হচ্ছে জিঙ্ক অক্সাইড, এটা একটা। তারপর আছে হচ্ছে তোমার গ্রিক নাট বিকারক থেকে, গ্রিক নাট বিকারক হতে, গ্রিক নাট বিকারক মানে কি? অ্যালকাইল অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম
হ্যালাইড। এটা হচ্ছে আমার গ্রিকনাট বিকারক, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই গ্রিকনাট বিকারক থেকে আমরা যেহেতু বেনজিন তৈরি করতেছি, তার মানে অবশ্যই সেখানে অ্যালকাইল থাকবে না, অ্যারাইল মূলক থাকবে। তাহলে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটাকে যদি তুমি পানির সাথে বিক্রিয়া করো, পানিতে কি আছে? একটা এইচ অণু, একটা হচ্ছে OH অণু। এই এইচ অণুটা দেখো এই AR এর সাথে যুক্ত হবে। AR মানে অ্যারাইল অংশ, কিন্তু AR আর H, তাহলে এটা হবে বেনজিন। কিভাবে? অ্যারাইল অংশ মানে এই যে এই অংশটা দেখো, এই যে, তার মানে কি C6H5, এই যে অ্যারাইল অংশ। তার মানে একটা হাইড্রোজেনের অভাব, সেই হাইড্রোজেনের অভাবটা পূরণ করবে এই যে পানির যে হাইড্রোজেন। আর এই OH অংশটা AMGX এর সাথে যুক্ত হয়ে যাবে। কি? MgOH, এটা X আর কি, এই, বুঝতে পারছো? এটা তাহলে আমার, এটা মানে 4 নাম্বার উৎপাদন আমার গেল, তাই না? ফেনল থেকে গ্রিকনাট বিকারক হতে। ক্লিয়ার? তারপর দেখো আরও দুটো দেখি। টলুইন হতে, টলুইন হতে, টলুইন কি? ক্রোলিন কোনটা? বেনজিনের উপরে একটা যদি CH3 মূলক থাকে, মানে মিথাইল মূলক থাকে, তাহলে এটাকে আমরা বলতেছি টলুইন। টলুইনকে যদি হাইড্রোজেন সংযোজন করা হয় প্লাটিনাম এবং অ্যালুমিনার উপস্থিতিতে Al2O3 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দাও, 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এইখান থেকে তুমি পাবা হচ্ছে বেনজিন। বেনজিন। আর এই যে বাকি যে অংশগুলো আছে দেখো, এখানে এই যে হাইড্রোজেনের একটা হাইড্রোজেন এরকম না, এই একটা হাইড্রোজেন বসছে মনে করো এই মাথাতে, আর এই CH3 যে অংশটা আছে, মানে এই যে এই অংশ আর এখানকার এই হাইড্রোজেন, এই অংশ মিলে তৈরি করছে হচ্ছে CH4, মানে মিথেন, মিথেন গ্যাস তৈরি হলো। এটা হচ্ছে টলুইন থেকে। অলমোস্ট সেম সিমিলার, সেটা হচ্ছে জাইলিন থেকে আরেকটা প্রস্তুতি আছে, জাইলিন। জাইলিন কি? জাইলিন হচ্ছে একটা CH3 ছিল, এটা টলুইন, তাহলে যদি আরেকটা CH3 থাকে যুক্ত হয় এই হাতগুলোতে অবশিষ্ট, সেগুলো হচ্ছে আমার জাইলিন। দেখো তাহলে এটা হচ্ছে আমার জাইলিন। এই জাইলিনেও আমি সেম ওই আগের মতো হাইড্রোজেন সংযোজন দিব, প্লাটিনাম, অ্যালুমিনা এবং 650 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে আমার বেনজিন। মানে এই দেখো, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন এখানে বসলো, দুটো হাইড্রোজেন বসে গেছে, আর এই CH3 এই CH3 দুইটা আলাদা একত্রে C2H6 তৈরি করছে, মানে ইথেন তৈরি করলো। এইটা হচ্ছে আমার মোটামুটি হচ্ছে বেনজিনের কিছু প্রস্তুতি। বইয়ে আরও আছে, আমরা হচ্ছে দুই একটা আরও দেখে নিচ্ছি বই থেকে। দেখো, দেখি আমরা একটু বের করি বইয়ের। এই যে এখন হচ্ছে আমরা বেনজিনের প্রস্তুতিগুলো একদম বই থেকে দেখে দিচ্ছি, মানে আমি এভাবে পড়াই দিয়ে সাথে সাথে বই থেকে দেখাই দেবো, যেন তুমি বই থেকেও হচ্ছে জিনিসগুলো ফাইন্ড আউট করে পড়তে পারো, তাহলে বইয়ের সাথে রিলেট করে ইজিয়ার হবে তোমার জন্য। এগুলো হচ্ছে নোট করে রাখবা, মানে জৈব যৌগ তুমি যখনই পড়বা তখন সেগুলো নোট করে রাখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে এখন মনে হতে পারে যে না এগুলো লাগবে না, হয়তো বা অত বেশি গুরুত্বপূর্ণ না, আসেই তো, দেখছি ক্লাসে আসে, মানে আলটিমেটলি এগুলো হচ্ছে তোমার ওই থেকেই যায় শুধু ক্লাসে, কিন্তু তুমি যদি নোট করে রাখো সেটা তোমার আজীবন কাজে লাগবে। পরীক্ষার আগের রাতে তুমি একবার যখন চোখগুলো বা তাড়াতাড়ি দেখবা, তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে এগুলো, এই জন্য এগুলো নোট ডাউন করে রাখবা। ওকে, যাই হোক, তো দেখো এই যে বেনজিন প্রস্তুতি, এই এখান থেকে কিন্তু অ্যারোমেটিক যৌগগুলো মূলত ডিটেলসে বর্ণনা আছে। এই বইগুলোতে হচ্ছে তোমার এগুলো দাগানো আছেই, এই দাগানোর জিনিস নিয়ে অত লাইন বাই লাইন না পড়ায় আমি হচ্ছে তোমাদের যে জিনিসগুলোই আসলে মূল বিষয় তোমাকে বুঝতে হবে সেগুলোকে আমি ডিটেলসে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। এখান থেকে MCQ আসে, মানে এখান থেকে MCQ আসে, হ্যাঁ, এই অংশটা থেকে, এখান থেকে MCQ তোমরা পাবা, এই অংশটা থেকে MCQতে আসে। এই যে এই অংশটা হচ্ছে আমরা কিন্তু এখন পড়তেছিলাম, এই যে বেনজোইক অ্যাসিডের যে হচ্ছে বেনজোইক অ্যাসিডের লবণ এবং সোডা লাইমের মিশ্রণ থেকে যে তৈরি হয়, এটা প্রথমে পড়ছি, এই যে সোডিয়াম বেনজয়েড, সোডা লাইম, এখানে বেনজিন। ফেনল থেকে পড়লাম, এই যে অ্যাসিটিলিন থেকে পড়লাম, গ্রিকনাট থেকে পড়ছি, বেনজিন ডায়াজোনিয়ামের একটা আছে। বেনজিন ডায়াজোনিয়ামটা দেখো, বেনজিন ডায়াজোনিয়াম লবণকে যদি ফসফেনিক অ্যাসিড, এই দেখো এটা ফসফেনিক অ্যাসিড, খুব গুরুত্বপূর্ণ, এগুলো MCQতে আসে। এটা হচ্ছে ফসফেনিক অ্যাসিড, প্রশ্ন দেয় নিচে কোনটি ফসফেনিক অ্যাসিড। ফসফেনিক অ্যাসিড এবং পানি যদি কপার প্লাস আয়ন, মানে কিউ প্লাস আয়নের সাথে যদি বেনজিন ডায়াজোনিয়াম লবণ পানি এবং ফসফেনিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে তৈরি হয় কি? বেনজিন তৈরি হয়। আর ফসফোনিক অ্যাসিড দেখো, এই অ্যাসিডের H3PO3, এটা হচ্ছে ফসফোনিক অ্যাসিড, সাথে নাইট্রোজেন এবং HCl, মানে এখানে এই যে H3PO3 এটা হচ্ছে ফসফোনিক অ্যাসিড, আর এটা হচ্ছে ফসফিনিক অ্যাসিড।
এই দুটো জিনিস এই এমসিকিউতে অনেক আছে, এই যে ফসফেনিক অ্যাসিড আর এই যে ফসফোনিক অ্যাসিড, এগুলো এমসিকিউতে পাওয়া যায়। ঠিক আছে, তো এগুলো ভালো করে দেখে রাখবা। আর টলিনের প্রস্তুতি এটা আমরা পড়বো এখনো শেষ হয়নি। আর পরের পেজে হচ্ছে দেখবা যে আরও কয়েকটা আছে, এখানে দাঁড়াও, এই যে এখানে আমরা পড়ছি যে টলুইন থেকে বেনজিন তৈরি হওয়া, জাইলিন থেকে বেনজিন তৈরি হওয়া, এগুলো হচ্ছে আমরা ওই একই সাথে ওই বেনজিন প্রস্তুতিতে একসাথে পড়ে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেনজিনের প্রস্তুতি গেল। এখন আমরা আসি যে টলুইনের কিছু প্রস্তুতি। টলুইনের প্রস্তুতি কিন্তু এখানে আছে, এই যে দেখো, এই যে টলুইনের প্রস্তুতি এখানে দুটো আছে, এই দুইটাই মূলত পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে এবং এগুলোই পাওয়া যায় বারবার। এই প্রশ্নটা এটা, হ্যাঁ এইটা হচ্ছে মোস্ট প্রবলি 2020 সালের বুয়েট এক্সামে হচ্ছে তোমার এই প্রশ্নটা ছিল। আমার যতদূর মনে আছে মোস্ট প্রবলি এটা হচ্ছে 2.5 মার্কের প্রশ্ন ছিল, যতদূর আমার মনে পড়ে আর কি। 2.5 মার্কের প্রশ্ন ছিল একটা রিটেনে। এখানে তোমার এটা বক্স করা ছিল, এটাও বক্স করা ছিল, মানে এখানে কি প্রোডাক্ট তৈরি হয় সেটা লিখতে বলছিল। তো এগুলো ইম্পর্টেন্ট খুবই। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা ডিটেলসে দেখি। দেখো আমরা কি পড়বো এখন? টলুইন প্রস্তুতি। টলুইন প্রস্তুতি, ঠিক আছে। প্রথম দেখো, আচ্ছা আমি একদম কাঠামোটা আগে লিখি, তাহলে ইজিয়ার হবে তোমাদের বুঝতে। একটা আগে তার আগে ওই যে উডস বিক্রিয়া পড়ছো না, অ্যালকেন তৈরির সময় ক্লাস 9-10-এ পড়ছো যে উডস বিক্রিয়াতে কি হয়, দুইটা অ্যালকাইল হ্যালাইড সোডিয়ামের সাথে, মানে শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়ামের সাথে যখন বিক্রিয়া করে তখন সেখান থেকে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়, পড়ছো না? ওই সিমিলার বিক্রিয়া, এটার নাম হচ্ছে উডস ফিটিক, মানে উডস বিক্রিয়া না, উডস ফিটিক, ঠিক আছে। আচ্ছা উডস ফিটিক, ওখানে কি বললাম, দুইটা অ্যালকাইল হ্যালাইড নিতে হতো। এখানে আমরা দুইটা অ্যালকাইল হ্যালাইডের পরিবর্তে একটা নিব অ্যারাইল হ্যালাইড, একটা নিব হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। যেমন দেখো একটা কি বলছি, অ্যারাইল হ্যালাইড, ওকে। তারপর কি বললাম, ওই যে সোডিয়াম, উডস বিক্রিয়া যে সোডিয়াম নিতে হয়, শুষ্ক সোডিয়াম নিতে হয় সেটাই, প্লাস হচ্ছে আরেকটা কি অ্যালকাইল হ্যালাইড, মানে আর এবং এক্স, এটা আমি ভাঙিয়ে দেখতেছি আবার, সমস্যা নেই। আচ্ছা আর এক্সটাকে আমি হচ্ছে উল্টা করে লিখি, মানে হচ্ছে এক্স লিখে আর লিখলাম। কেন লিখলাম এখনই বুঝতে পারবো। দেখো এখান থেকে এই যে এক্স আর সোডিয়াম এই অংশটা একত্রে বিক্রিয়া করে এখানে তৈরি করবে হচ্ছে NaX, ঠিক আছে। আর এই যে AR আর এই আর, এটা একত্রে এখানে তৈরি করবে টলুইন। কিভাবে দেখো, এটা অ্যারাইল বলছি না, তো অ্যারাইলের অংশটা কি, এই যে অ্যারাইল, এটা হচ্ছে অ্যারাইল, তার সাথে যে কোনো একটা হ্যালাইড, মনে করো তুমি হচ্ছে এখানে ক্লোরিন নিছো, প্লাস সোডিয়াম, প্লাস হচ্ছে ওই CH3, এই আর গ্রুপকে আমরা ধরলাম মনে করো হচ্ছে মিথাইল মূলক, ঠিক আছে। তাহলে এই দেখো এই ক্লোরিন আর এই সোডিয়াম, এটা সম্পূর্ণ মিলে তৈরি করতেছে কি NaCl, ঠিক আছে। তো আর এই দেখো বাকি অংশ, এই অংশটা এই অংশের সাথে যুক্ত হয়েছে না, এই যে AR আর এখানে আর দুটো একসাথে যুক্ত হয়েছে, তাহলে যুক্ত করে লিখে দাও, এই দেখো এটা কি টলুইন, বুঝতে পারছো? এইভাবে ইজিয়ার, প্রত্যেকটা প্রস্তুতি এরকম ইজিয়ার, আমরা সহজে মিলাতে পারবো। বিশেষ করে অ্যারোমেটিকগুলো এর খুবই মজার, মানে তুমি প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে রিলেট করতে পারবা, খুব ইন্টারেস্টিং আর কি, মজার। তাহলে এটা হচ্ছে প্রথমটা গেল, ঠিক আছে। আচ্ছা এই তো ক্লিয়ার না, ঠিক আছে। পরেরটাই যাই আমরা। দেখো এই যে আমরা যে দ্বিতীয় বিক্রিয়াটা পড়বো, এটা হচ্ছে তোমার বেনজিনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এই প্রতিস্থাপন বিক্রিয়া মানে এটা অহরহ পরীক্ষাতে, এখানে প্রশ্ন আসবেই, মাস্ট পরীক্ষায়, তোমার ভার্সিটি অ্যাডমিশন, বুয়েট, রুয়েট, কুয়েট, তারপর হচ্ছে অন্য যে কোনো জায়গায় মেডিকেল বলো, সব জায়গাতে এখান থেকে প্রশ্ন আসে। তো এইটা হচ্ছে আরেকটা বিক্রিয়া, এটা আমরা ডিটেলসে মেকানিজম সহ পড়বো, কিন্তু তার আগেই এইটার প্রস্তুতি একটা দেখে নিই, যে এটা হচ্ছে টলুইনের প্রস্তুতি। এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট বলা হয়, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। বেনজিনকে যদি তুমি হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করাও ড্রাই AlCl3 অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে এইখানে তুমি পাবা হচ্ছে টলুইন প্লাস হচ্ছে HCl। কীভাবে, এখানকার ক্লোরিন আর এই যে এখানে যেহেতু বসছে, এখানে একটা হাইড্রোজেন ছিল,
একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন আর এখানকার ক্লোরিন মিলে HCl তৈরি করছে, আর এখানকার এই বেঞ্জিনের মাথার উপর একটা CH3 বসে টলুইন তৈরি করছে। এটা হচ্ছে টলুইনের প্রস্তুতি। এই দুইটা হচ্ছে মূলত টলুইনের প্রস্তুতি, তার আগে দেখলাম বেঞ্জিনের প্রস্তুতি। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যারোবিক অংশের বেঞ্জিন এবং টলুইনের প্রস্তুতি। এগুলো থেকেই মূলত হচ্ছে আমাদের পরীক্ষাতে প্রশ্ন সেট হয়। এছাড়াও আরও কিছু উপায় আছে, যেমন অ্যালিফিটিক অংশ থেকেও ট্রানজিট করা যায় আর কি এই অংশে, কিন্তু আমরা ধীরে ধীরে পড়বো। তো এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে বেঞ্জিন আর টলুইনের মোটামুটি প্রস্তুতি সব কিছু। ওকে, এইটা হচ্ছে আমার প্রস্তুতি ক্লিয়ার। এখন আমরা বেঞ্জিনের কিছু বিক্রিয়া দেখব, তারপর হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যেটা বললাম সেটা আমরা পড়বো। বেঞ্জিনের এটা কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া তিনটা আছে বেঞ্জিনের। সংযোজন, সংযোজন বিক্রিয়া। প্রথমটা কি সংযোজন? হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন কিসে? বেঞ্জিন। বেঞ্জিনে হাইড্রোজেন সংযোজন। দেখো এই যে বেঞ্জিন, তুমি হাইড্রোজেন সংযোজন দিবা H2। কয়টা? তিনটা। কিসের উপস্থিতিতে? নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস উপস্থিতিতে তুমি এখানে বিক্রিয়া করাও, তাহলে দেখো এই প্রত্যেকটা হাতে এখানে একটা করে হাইড্রোজেন 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 আছে না? হাইড্রোজেন আছে, সেগুলো সবগুলো হচ্ছে এই হাতগুলো, মানে একটা করে ডাবল বন্ড যেগুলো ছিল এই বেঞ্জিনের, এরকম না এটা? এই যে দেখো, এই যে এরকম এই ডাবল বন্ডগুলো এটা ভেঙে যাবে। মনে রাখবা, একটা ডাবল বন্ড যদি ভাঙে দুইটা হাত তৈরি হয়, তাহলে এই ডাবল বন্ড একটা ভাঙে এখানে একটা হাত তৈরি হলো, এখানে একটা হাত তৈরি হলো। ঠিক আছে, এটা একটা ভাঙে এখানে একটা হাত তৈরি হয়েছে, এখানে একটা হাত তৈরি হয়েছে, এটা ভাঙে এখানে একটা তৈরি হয়েছে। তাহলে দেখো আলটিমেটলি এই যে 6টা হাত হয়েছে, এই 6টাতে এই যে 6টা হাইড্রোজেন আছে এগুলো বসবে। যখনই বসলো তখন হচ্ছে এই যে ভেতরের যে সঞ্চালনশীল পাই ইলেকট্রনগুলো আমার থাকার কথা, মুছে গেল, সমস্যা নেই, ভেতরের যে সঞ্চালনশীল পাই ইলেকট্রনগুলো থাকার কথা সেগুলো কিন্তু সবই হচ্ছে আমার চলে যাচ্ছে। সঞ্চালনশীল পাই ইলেকট্রন এক্সিস্টই করতেছে না, তখন কাঠামোটা এরকম হয়ে গেছে। কারণ এই যে এখানে যে একটা ছিল ওটা তো উঠে গেছে, চলে গেছে। তার মানে এখানে কিন্তু 2টা করে হাইড্রোজেন তখন আছে। এভাবে তুমি 2টা করে এভাবেও দেখাতে পারবা, মানে এগুলো সবগুলো হাইড্রোজেন এভাবে করে তুমি দাও, এটাও হবে। দেখো এই যে কাঠামোটা যে আঁকলাম, এই কাঠামোটাকে এইভাবে লেখা হয় আর কি, এভাবে না দিয়ে এইভাবে, এটাকেই এইভাবে লেখা হয়। বুঝতে পারছো? সাইক্লোহেক্সেন, সাইক্লো 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 হেক্সেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার হাইড্রোজেন সংযোজন, সব সেম। এখানে জাস্ট আমি এখন, আচ্ছা এটা হয়েছে তো না? এখন দেখো এই হাইড্রোজেনের পরিবর্তে এখন হবে হচ্ছে ক্লোরিন সংযোজন, এটা হচ্ছে 2 নাম্বার। সেম জিনিস এইখানে, তখন হাইড্রোজেনের পরিবর্তে এখানে হবে হচ্ছে ক্লোরিন, 3টা ক্লোরিন অণু। ঠিক আছে? তখন এই যে হাতগুলো যেখানে আমরা হাইড্রোজেন হাইড্রোজেন বসিয়েছি না, এই হাইড্রোজেনের জায়গাগুলো জাস্ট তখন বসবে কে? ক্লোরিন। তার মানে এগুলো সবগুলোতে খালি ক্লোরিন বসাবা। ঠিক আছে? বাকিগুলো বসে নেবা। আর তখন এইখানে এই হাতটাতে তো হাইড্রোজেন না থাকার কারণে আমরা হচ্ছে এভাবে লিখছিলাম, কিন্তু যখন মানে হাইড্রোজেন ছিল তখন এভাবে লিখছি, কিন্তু হাইড্রোজেন যখন না থেকে এখানে ক্লোরিন থাকবে তখন এগুলোতে আলাদা করে একটা করে ক্লোরিন দেখাবা। এই যে ক্লোরিন এভাবে করে দেখাই দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হচ্ছে গ্যামাক্সিন পাউডার। গ্যামাক্সিন পাউডার বা লিন্ডেন, এটাকে অপর নাম আছে একটা, লিন্ডেন, বা এটাকে জীবাণুনাশকও বলা হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ। এই হলো মোটামুটি আমার 2টা সংযোজন বিক্রিয়া। আরেকটা আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট, এটা হচ্ছে ওজোন সংযোজন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওজোন সংযোজন, তাহলে কি এখানে দেখো, আচ্ছা আমরা এখানে বেঞ্জিনের কার্বনের যে কাঠামোটা যেভাবে আমরা লিখি না, কার্বনের যেভাবে লিখি ঠিক ওইভাবে লিখবো। দেখো লেখার মর্মার্থ আছে, বলতেছি, আগে জাস্ট লিখে নিই, বুঝতে সহজ হবে। ওকে,
তো এখানে কি একটা করে কি আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দাও। ঠিক আছে, কি করব সংযোজন, ওজোন সংযোজন। তাহলে ওজোন মানে কি, O3 কার উপস্থিতিতে, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, CCl4 কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে যদি বেনজিনে ওজোন সংযোজন করি তাহলে দেখো কি হবে, এই যেই জায়গায় ডাবল বন্ডগুলো আছে না সেখানে হচ্ছে সংযোজন ঘটবে হচ্ছে অক্সিজেনের। কিভাবে দেখো, এই যে কার্বন, এই কার্বন, তারপর হচ্ছে এই কার্বন লিখতেছে, এই কার্বন, ঠিক আছে। তারপর দেখো এই যে এখানে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড লিখবো, তারাও সিঙ্গেল বন্ড লিখবো। তার আগে এই দেখো মাঝে হচ্ছে আমি অক্সিজেন ঢুকাচ্ছি, অক্সিজেন থেকে দিয়ে দেবো। দেখো এই যে অক্সিজেন, কি বলছিলাম, যেই জায়গাতে ডাবল বন্ড আছে সেখানে আমরা কি দেবো, এই অক্সিজেনের O3-র একটা অক্সিজেন দিলাম, পাশাপাশি এইখানেও ওই অক্সিজেন একটা O3 হয়ে গেছে। দেখো O3-র একটা হয়ে গেছে, তিনটা O3 মানে অক্সিজেন, তিনটা তোমার হচ্ছে অক্সিজেন মানে হচ্ছে ওজন, একটা ওজন সংযোজন পূর্ণ হয়েছে, দুইটাতেই লাগছে হচ্ছে একটা। তাহলে বা কার্বন কয়টা আছে, 6টা, তাহলে লাগবে কয়টা, আরও 2টা, তার মানে টোটাল 3টা। এখানে 3 অণু অক্সিজেন, এ তোমার হচ্ছে ওজন। তারপর দেখো আমরা আবার শেষ করি এটা, এই দেখো এখানে ডাবল বন্ড ছিল না, এখানে হচ্ছে আবার আমরা হচ্ছে ওই অক্সিজেন নেবো। তার আগে এখানে লিখি, দেখো এই যে এটা লিখলাম, তাহলে এই কার্বনের সাথে সামঞ্জস্য রেখে এখানে মিলাইলাম, এইখানে আবার ডাবল বন্ড আছে, তার মানে এই জায়গাতে আমার হচ্ছে আবার কি আসবে, ওই অক্সিজেন সংযোজন হবে, এবং সাথে এইখানে আমার হচ্ছে কার্বন আছে, এবং এইটা সিঙ্গেল বন্ড, এই কার্বন। দেখো এখান পর্যন্ত দেখো বুঝে গেছে। এখন কি করব, আমার কাজ কি, এই যে অক্সিজেন এখানে আমার সংযোজন করব, দেখো এর ভেতরে এই যে অক্সিজেন, বুঝতে পারছো, এই যে ডাবল বন্ডের মধ্যে কি দিলাম, অক্সিজেন সংযোজন করলাম। তাহলে ঠিক এটা তো ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডে কি দিব, আমি আবার অক্সিজেন সংযোজন করব। ঠিক আছে, তাহলে ঠিক আবার আগের মতো একটা এভাবে বাড়াই দাও, এখানেও দাও, দেখো বুঝতে পারছো। এখন এই যে এখান থেকে যে হাইড্রোজেনগুলো আছে সেই হাইড্রোজেনগুলো তুমি আবার ঠিক আগের মতো করে লেখো। এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা। ঠিক আছে, বুঝতে পারছো। এখানে আমরা CCl4 উপস্থিতিতে ওজন সংযোজন যতটুকু করা দরকার, যেভাবে কাঠামোটা আঁকা দরকার সেটা আঁকছি। এখন কাজ কি, এখন এটাকে যদি তুমি জিঙ্ক পানির উপস্থিতিতে তাপ দাও তাহলে কি হবে, এই অংশটা এটা ভেঙে যাবে, মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে হচ্ছে এটা ভাঙা শুরু করবে। কীভাবে দেখো, হলুদ কালার নিলাম, তো খেয়াল করো, এই যে দেখো এটা অক্সিজেনটা আছে না, এই অক্সিজেনের এভাবে তুমি চিন্তা করবে, অক্সিজেন এটা যদি ডান পাশ হয় তাহলে এই অক্সিজেনের এটাও ডান পাশ, এভাবে উপরে বা উপর, এটা হচ্ছে ডান, এখানে হলে এটা ডান, এই ডান অংশটা এটাকে একসাথে টান দিবা। কীভাবে দেখো, এই যেভাবে টান দিচ্ছি দেখো, মানে এই অংশটা উপরের অংশটা দেখো, এটা একটা আলাদা ভাগ হয়ে গেছে। ঠিক একইভাবে এখানেও তুমি ওইভাবে করে ভাগ করবা, এটা অক্সিজেন, এটা বাম হাত হলে এটাও বাম পাশে হচ্ছে, দেখো এটা বাম পাশে, এটাও বাম পাশে, তাদেরকে একসাথে আলাদা করবা এভাবে। ঠিক আছে, ঠিক একইভাবে বাকি যে অংশটা আছে সেটাকে হয়তো তুমি এভাবে আলাদা করলা। দেখো বুঝতে পারছো। এখন তুমি খেয়াল করো, এই দেখো CHO CHO, এই একটা অংশ পাইছো, CHO CHO একটা পাইছো, সেম কয়টা আছে, এখানে একটা, এখানে একটা, তাহলে 3টা, এই যে 3 অণু এখানে তুমি লিখলাম। তাহলে এইটা কি, এইটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল, বুঝতে পারছো। এটাকে বলতেছে আমার গ্লাইঅক্সাল, খুবই গুরুত্বপূর্ণ এটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা মোস্ট প্রবলি 20-এর মনে হয় কোনো তোমার হচ্ছে রিটেনে আসছিল, 20 আর 19-এর, মোস্ট প্রবলি 19 না, মানে 20 আর 21-এর কোন যেন ইঞ্জিনিয়ারিংয়ের, মোস্ট প্রবলি বুটেক্সের মেবি, এটা হচ্ছে তোমার রিটেনে আসছিল। তো ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই হচ্ছে আমার বেনজিনের সংযোজন বিক্রিয়া, যে 3টা ছিল, এই 3টা সংযোজন বিক্রিয়া আমাদের মোটামুটি ডান, কমপ্লিট। এখন আসবো আমরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেনজিনের, যেগুলো বোর্ড পরীক্ষায় মানে পাবাই, বোর্ড পরীক্ষায় আসবেই। হ্যাঁ, কিছুদিন আগেই হচ্ছে, কিছুদিন না 2-1 দিন আগেই হচ্ছে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পরীক্ষা হইলো আর কি, তোমার HSC 23-এর। তো ওই 23-এর পরীক্ষাতেও এগুলো থেকে একদম ধারাধার সব প্রশ্ন আসছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন।
ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নিই, ভালো দেখা যাবে আরও। কি কালার? কালার দিলাম। এখন দেখো এখানে আমি মূলত হচ্ছে বিক্রিয়াগুলো যে 5টা আছে, এখানে 5টা মূলত বিক্রিয়া আছে, 5টা বিক্রিয়া একবার লিখতেছি। সেই বিক্রিয়াগুলো ওই 5টা বিক্রিয়া মনে করো একদম মুখস্থ থাকবে, সব কিছু মানে তোমার বাই প্রোডাক্ট সহ সব কিছু মুখস্থ থাকবে। এবং ওই প্রত্যেকটা বিক্রিয়ার আবার আলাদা আলাদা করে হচ্ছে আমরা ডিটেলসে হচ্ছে তোমার মেকানিজম সহ ব্যাখ্যা করবো, কারণ মেকানিজমগুলো পরীক্ষায় আসে। এখান থেকে ডিউ 2019 সালের রিটেন এক্সামে ডিউতে 2.5 মার্কের এখান থেকে প্রশ্ন আসছিল মেকানিজম। ওকে, দেখো 5টা বিক্রিয়া আছে, 5টা বিক্রিয়া একবারে লিখবো, তারপর আলাদা আলাদা করে 5টারই মেকানিজম পড়বো। ক্লিয়ার? ঠিক আছে। ফার্স্ট প্রথমটা আমি একবারে লিখতেছি খালি, নাইট্রেশন। কি হবে? এগুলো যে কাঠামোটা এখন লিখবো এটা বেসিক, সবগুলোতে এইভাবেই হবে। বেঞ্জিনের বলছি, নাইট্রেশন বলছি, নাইট্রেশনের জন্য একটা নাইট্রিক অ্যাসিড লাগবে, HNO3 নাইট্রিক অ্যাসিড, এবং এটা হবে হচ্ছে গাঢ়, CONC মানে কনসেন্ট্রেটেড মানে গাঢ়। ঠিক আছে, কার্বক্সিতে ওই গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ়ই লিখলাম, গাঢ় H2SO4। ঠিক আছে, তাপমাত্রা হবে হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস বেঞ্জিনের সাথে যখন বিক্রিয়া করতেছি, তখন এইখানে তৈরি হবে হচ্ছে নাইট্রোবেনজিন। দেখো এইখানে বেনজিনের এই HNO3 অংশকে যদি তুমি ভাঙো তাহলে কি পাবা? দেখো একটা পাবা হচ্ছে OH অংশ, আর একটা পাবা হচ্ছে NO2। দেখো দেখি এভাবে লেখা সম্ভব কিনা, HNO3 যাচ্ছে তো? তাহলে এই NO2 অংশটা বেনজিনের এই মাথায় যে বসাই হচ্ছে এই নাইট্রেশন। দেখো বুঝতে পারছো? তাহলে এইখানকার যে অক্সিজেন অংশটা আছে, OH অংশটা আছে, আর এইখানে একটা কিছু আগে বেনজিনের হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেন আর এই অক্সিজেন মানে হাইড্রক্সিল, এরা একত্রে মিলে তৈরি করবে হচ্ছে পানি। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার নাইট্রেশন বিক্রিয়া। ঠিক একই রকম এটা আছে ক্লোরিনেশন। যদি ক্লোরিন দেই স্পেসিফিক তাহলে ক্লোরিনেশন, আর সামগ্রিক নাম বললে বলা হয় হচ্ছে হ্যালোজিনেশন। কি হবে? ঠিক আগের মতো বেনজিন লেখো, কি সংযোজন করবা? ক্লোরিনেশন, ক্লোরিন দাও, আমরা হ্যালোজেন দাও, X দাও, হ্যালোজিনেশন। এটাকেও ঠিক এবার দিবা হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। ওকে দিবা, তাহলে কি হবে? এই হাতে যে একটা হাইড্রোজেন ছিল না, এই হাইড্রোজেনটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হয়েছে, তাহলে ওইখানকার হাইড্রোজেন, আচ্ছা আমরা তো X লিখছি না, আচ্ছা ওয়েট, তার মানে যে X2 মানে একটা X আছে, এখানে একটা হাইড্রোজেন ছিল, তাহলে এই হাইড্রোজেন আর এখানকার এই যে X মিলে তৈরি করছে ওই যে HX, আর এই যে X অংশটা এটা যায় এই মাথায় যায় বসছে। বুঝতে পারছো? এগুলো কিন্তু এই দাগগুলো ফির দেখা না, যেগুলো দাগ দিতে হবে সেগুলো আমি বলে দেবো। মানে এখানে মূল যে বিক্রিয়াটা সেটা লিখলাম বোঝানোর জন্য, আরও ডিটেলসে আসতেছি। এটা হচ্ছে তোমার গেল ক্লোরিনেশন আর নাইট্রেশন। এরপর আসতেছে হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এখানে কি হবে? বেনজিন অ্যালকাইলেশন, তাহলে হচ্ছে RX এটা যুক্ত হবে, কার উপস্থিতিতে? ওই সেম ড্রাই AlCl3। তাহলে এখানে কি হবে? এই R অংশটা এই মাথায় যুক্ত হবে, এখানকার হাইড্রোজেন আর X অংশ মিলে HX তৈরি করবে। দেখো দেখি বোঝা যায়? মানে এই মাথায় একটা হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেন আর এখানকার এই X এরা একত্রে বিক্রিয়া করে তৈরি করবে HX, আর এই R অংশটা এই মাথায় যায় তখন বসলো।
বুঝতে পারছো? এটা হচ্ছে আমার ফ্রি রেডিক্যাল ক্রাফট অ্যালকাইলেশন। সেম বিক্রিয়া, খালি যদি অ্যাসাইলেশন বলতাম, অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন, তাহলে ডিফারেন্সটা কী হতো দেখো, বেনজিন অ্যাসাইলেশন CH3CO অ্যাসাইল গ্রুপ, CH3CO মানে বা RCO, এই যে এটা অ্যাসাইল গ্রুপ। অ্যাসাইল গ্রুপ, এটা অ্যাসাইল গ্রুপ। অ্যাসাইল গ্রুপের সাথে মনে করো ক্লোরিন থাকলো, র্যান্ডম একটা, যে কোনো একটা, সেটাও ওই সেম আগের মতো ড্রাই LCl3 নিবা, নিলে দেখো কি হচ্ছে, এই অংশটা CO CH3 বা হচ্ছে RCO, এই অংশটা হচ্ছে এই মাথায় যুক্ত হবে, COR প্লাস এই যে এখানকার Cl আর এখানকার হচ্ছে হাইড্রোজেন আছে, সেটা একত্রে মিলে HCl দিয়ে লিখলাম। দেখো বুঝতে পারছো? এটা হচ্ছে আমার চতুর্থ নম্বর বিক্রিয়া গেল, ফ্রি রেডিক্যাল ক্রাফট অ্যাসাইলেশন। ক্লিয়ার? আরেকটা বিক্রিয়া আছে, আরেকটা কি, একটা হচ্ছে তোমার সালফোনেশন। সালফোনেশন ক্লিয়ার? কি দেখো, বেনজিন সালফোনেশন মানে সালফিউরিক অ্যাসিড, দ্বিঅণু নীলা, মানে এখানে SO3 আর কি ব্যবহার করা হয়, তো দ্বিঅণু সালফিউরিক অ্যাসিড লিখলেই হবে। এখানে যুক্ত হবে হচ্ছে SO3H, মানে সালফিউরিক অ্যাসিডের একটা হচ্ছে অংশ, মনে করো যে SO3H, একটা হচ্ছে OH। দেখো বুঝা যায়, মানে H2SO4, এটাকে এইভাবে ভাঙা যায়, SO3H, এই অংশটা হচ্ছে মাইনাস, এইটাকে আবার ভাঙে H প্লাস তৈরি হয়, এবার এখানে SO3 মুক্ত অবস্থায় থাকে, আলাদা অবস্থায় থাকে। তো যাই হোক, ওটা ব্যাখ্যা আসবে মেকানিজমে। তো এটা এইখানে অংশটার প্রতিস্থাপন হইলো, এবং এই OH আর এইখানকার হাইড্রোজেন, এই দুটো মিলে তৈরি করলে হচ্ছে পানি। দেখো এটা হচ্ছে আমার সালফোনেশন। এই 5টা বিক্রিয়ায় আমরা হচ্ছে এখন ডিটেইলসে হচ্ছে এগুলোর ব্যাখ্যা করব, মানে প্রত্যেকটার আলাদা আলাদা করে আমরা কি করব, মেকানিজম পড়বো। প্রত্যেকটা মেকানিজম তুমি যখন ক্লিয়ার করতে পারবা, তখনই হচ্ছে তোমার বুঝতে হবে যে ঠিক আছে আমি এগুলো পারতেছি। এখন পরীক্ষাতে এগুলি সবচেয়ে বেশি আসে, এগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করবো এখন। ওকে, দেখি ধরো একটু, আমরা হচ্ছে নেক্সটে যাই। হ্যাঁ, তো প্রথমেই এখন আমরা কি করব, একটু ধরো ওয়েট। ঠিক আছে, প্রথম আমরা হচ্ছে এখন কি আলোচনা করতেছি, যে এই 5টা বিক্রিয়া পড়লাম, মানে তোমার হচ্ছে মেকানিজম যেগুলো, সরি মেকানিজম বলতেছি, মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যেগুলো পড়লাম, সেগুলো এখন মেকানিজম পড়বো। মেকানিজম মানে কিভাবে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, এটা আমাদের লাগবে, পরীক্ষাতে এগুলোই আসে। মেকানিজম, প্রথম মেকানিজমে কি পড়বো, এই যে আমরা পড়তেছি হচ্ছে মনে করো ক্লোরিনেশন পড়লাম প্রথমে, ক্লোরিনেশন এটা পড়বো। তাহলে আমরা ক্লোরিনেশনে কি পড়লাম প্রথমে, এই যে বেনজিন, মানে বিক্রিয়াটা আবার লিখতেছি, হ্যাঁ, ক্লোরিন, এটা কি আমরা এখন ভাঙবো, মানে ব্যাখ্যা করবো, ডিটেলস করবো। ড্রাই LCl3, তাহলে এখান থেকে পাওয়া হচ্ছে এই যে ক্লোরিন এখানে যুক্ত হলো এবং HCl। এটা তৈরি কীভাবে হলো, এটাই আমার মূল। এখন আমরা আসতেছি দেখো মেকানিজমে, 3টা স্টেপ হবে এখানে, এই 3 স্টেপেই এখানকার আমার মূল জিনিসপত্র সমাধান হয়ে যাবে। ফার্স্ট স্টেপ দেখো, প্রথমেই কি হবে, আমরা কি বলছি, এগুলো বিক্রিয়াগুলোর নাম কি দিছি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাহলে আমরা এখন দেখি ইলেকট্রোফাইল মানে হচ্ছে এখানে ইলেকট্রোফাইল তৈরি হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি, এই দেখো প্রথম ধাপে কি করবা, এই যে AlCl3 আর যে ক্লোরিন আছে না, এই দুইটাকে হচ্ছে আমরা এই দুটা নিব, এই দুটা নিয়েই হচ্ছে আমাদের মূল কাজকর্ম। দেখো কি,
এই যে AlCl3 আর ক্লোরিন, মানে ক্লোরিন যে দুই অণু সেটাকে এভাবে লিখলাম, এই যে ক্লোরিনটাকে এভাবে লিখলাম, প্লাস কি আছে প্রভাবক হিসেবে AlCl3 মানে DiAlCl3। এখানকার এই ক্লোরিন দুইটার মধ্যে যে কোনো একটা ক্লোরিন তার এই ইলেকট্রনটাকে তার নিজের দিকে হচ্ছে আংশিক কিছুটা টেনে নেয়, তখন এখানে আংশিক মনে করে ঋণাত্মক এবং আংশিক হচ্ছে ধনাত্মক অবস্থা তৈরি হয়। এটা তো দুটাই তো হচ্ছে তোমার ক্লোরিন ক্লোরিন টানলো কেমনে কে কাকে, তাই না? দুটো তো তরিচালনাতে পার্থক্য নাই। আলটিমেটলি হচ্ছে ক্লোরিন যখন হচ্ছে ওই কক্ষপথে আবর্তন করে থাকে, কোনো এক সময় যে কোনো একটা দিকে ক্লোরিনের ইলেকট্রনগুলো ঘুরতে যখন থাকে তখন একদিকে বেশি সরে যাওয়ার অবস্থা থাকে, মানে একদিকে আবর্তন একদিকে থাকে আর কি। তো ওই অবস্থাটাকে ওই আংশিক ঋণাত্মক অবস্থার মতো এখানে ক্রিয়েট করে বিক্রিয়াটা সম্পন্ন হয়। তো এই জায়গাতে আংশিক ঋণাত্মক অবস্থা, এখানে আংশিক ধনাত্মক অবস্থা থাকে, তখন এই ক্লোরিন মাইনাসটা এই AlCl3 সাথে বিক্রিয়া করে, এটা গেল কই, AlCl3 সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে AlCl4 মাইনাস, আর ওই বাকি যে ক্লোরিনটা সেটা তখন সম্পূর্ণ পজিটিভ চার্জ নিয়ে এখানে থেকে যায়। এটা কি আমার, এটা হলো আমার সেই কার্বোক্যাটায়ন বা হচ্ছে ইলেকট্রোফাইল, সহজ ভাষায় কার্বোক্যাটায়ন মানে ইলেকট্রোফাইল বলি আমরা, ইলেকট্রোফাইল। আর আমরা এই বিক্রিয়ার হেডিং কি দিছি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তার মানে এই ইলেকট্রোফাইলটাই প্রতিস্থাপন হবে এই বেনজিনে। এটাই কিন্তু আমার মেইন মোটো। এই দেখো ইলেকট্রোফাইলটা প্রতিস্থাপন হয়েছে, এই যে ক্লোরিনটা এটাই গেছে এখানে, ঠিক আছে? এটা ফার্স্ট স্টেপ, যে ইলেকট্রোফাইল তৈরি হলো। ওকে, সেকেন্ড স্টেপ, এই যে বেনজিনটা আছে, এখন বেনজিনটাকে আবার লিখতেছি, দেখো ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন আছে না, এখানে হাইড্রোজেন আছে। এই যে এখানকার দেখো ক্লোরিন প্লাসটা যেটা ইলেকট্রোফাইলটা আছে, সেই ইলেকট্রোফাইলটা এইখানকার বেনজিনের যে ইলেকট্রনটা আছে না, পাই ইলেকট্রনটা, সেই পাই ইলেকট্রনটা এই ক্লোরিনকে এখানে এভাবে করে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এইভাবে তীর দিয়ে দেখাতে হবে, এখানে যে যে তীর দেখাবো সেগুলো সবগুলোই পরীক্ষায় দিতে হবে। তাহলে এই ইলেকট্রনটা এই পজিটিভ চার্জ ক্লোরিনের সাথে একত্রিত হয়ে এখানে একটা নতুন কাঠামো তৈরি করে। দেখো ইলেকট্রনটা এখানে দান করছে, তার মানে এইভাবে করে একটা হাইড্রোজেন আর এখানে একটা ক্লোরিন সংযোজন হয়েছে। তাহলে আলটিমেটলি দেখো এখানে একটা ক্লোরিন এখানে শর্ট হয়ে গেছে না, তাহলে এই ইলেকট্রনটা চাবে কি, এইখানে কার্বনটা ফাঁকা হয়ে গেছে, তাকে আমি পূরণ করতে যাই, ইলেকট্রনটা ঘাটতি। ঠিক একইভাবে তখন এই যখন এই পার্টটাতে চলে যাবে, তখন এই কার্বনটা ইলেকট্রনটাও এ যাবে যে তার পাশের যে এই কার্বনটা ফাঁকা হয়ে গেল তাকেও আমি সাহায্য করতে যাই, যে হচ্ছে এই ঘাটতিটা পূরণ করি। তখন এই ইলেকট্রনটা তাহলে এখানে যাবে, আবার এই ইলেকট্রন আবার এই পাশে যাবে, মানে রেজোনেন্সের ব্যাখ্যা বলতেছিলাম। মানে কন্টিনিউয়াস এটা ঘুরতে থাকতেছে। তো এই ঘোরার কারণে এখানে হচ্ছে এভাবে করে এরকম একটা ডট ডট দিয়ে, মানে ডট ডট দিবা, এটা এরকম 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 একটা ডট ডট দিয়ে এখানে একটা প্লাস অংশ এভাবে লিখবা। তো সেইটা হচ্ছে এই যে কাঠামোটা, এবং এইটাকে আমরা বলি হচ্ছে সিগমা কমপ্লেক্স। লিখি দাঁড়াও, সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স। তাহলে ফার্স্ট স্টেপে আমার ইলেকট্রোফাইল তৈরি হলো, দ্বিতীয় স্টেপে হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি হলো। এখন এই তৃতীয় স্টেপে আসবে ওই যে আমি সিগমা কমপ্লেক্স যেটা লিখছি না, ওই সিগমা কমপ্লেক্সটাকে আমরা এখানে লিখি। দেখো সিগমা কমপ্লেক্সের এই যে হাইড্রোজেন আর এই যে ক্লোরিন, ওকে, সিগমা কমপ্লেক্স লিখলাম। এই সিগমা কমপ্লেক্স এই যে এইখানকার যে নেগেটিভ চার্জটা আছে AlCl4 মাইনাস, তাকে আমি আবার এখানে নিয়ে আসলাম AlCl4 মাইনাস। এখন করবে কি দেখো, এই AlCl4 মাইনাস এ হচ্ছে AlCl4 মাইনাস এই হাইড্রোজেনটাকে নিয়ে বের হয়ে চলে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, এই H প্লাস আর Cl4 মাইনাস, AlCl4 মাইনাসের একটা ক্লোরিন মাইনাস অংশ ওই H হাইড্রোজেনটাকে নিয়ে তৈরি করলে হচ্ছে HCl, এবং AlCl3 এটা তো আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করছি, প্রভাবক তো কেন চেঞ্জ হয় না, তাহলে সেই প্রভাবক আবার আগের মতো ফিরে আসলো AlCl3। এবং এই যে এখানে দেখো এটা তো চলে গেছে, এই হাইড্রোজেনটা নিয়ে চলে গেছে, তাহলে এই যে হাতটা কি, এটা ফাঁকা আছে না, এই হাতটা কীভাবে ফাঁকা আছে, আমরা কি জানি হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক, অধিক তড়িৎ ধনাত্মক, মানে কি সে তার ইলেকট্রনটা রেখে দিয়ে চলে যেতে পছন্দ করে। তাহলে এই ইলেকট্রনটা তখন হচ্ছে আবার এইখানে চলে আসে, মানে এটাকে যদি একটু ভালো এভাবে তীর দিয়ে এখানে দেওয়া হয় দাও, তার মানে এই ইলেকট্রনটা আবার আগের মতো ফিরে আসছে। তাহলে দেখো কাঠামোটা কী দাঁড়াচ্ছে, এই যে এটা আবার ফিরে আসছে, এটা একেবারে আগের মতো, এবং এই যে এই জায়গাতে ক্লোরিন থেকে গেল।
এটাকে উপরে লিখছি, সমস্যা নেই কোনো, ক্লোরিনটা শুধু থেকে গেল। তাহলে এই হাইড্রোজেন ক্লোরিন নিয়ে HCl তৈরি হয়ে গেছে, HCl মুক্ত হয়ে গেল, এই ইলেকট্রনটা আবার আগের মতো ফিরে আসলো। তাহলে দেখো এই যে প্রথমে আগের যে কাঠামো, এই এটা তো চক্রকেই বোঝাচ্ছে, যে গোল চক্র। তাহলে আমরা আগের মতো আবার ফিরে পেয়ে গেলাম হচ্ছে মেইন প্রোডাক্ট। এইভাবে এই 3 স্টেপে হচ্ছে আমার ক্লোরিনেশন সম্পন্ন হয়। সেম বাকি যে 4 বিক্রিয়া আছে সবগুলোর হিসাবেই এই সেম এইভাবেই সম্পন্ন করা সম্ভব। তাহলে আমরা আগাই সামনে দেখে, তাহলে আরও বুঝতে পারবা। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা পড়লাম কি, ক্লোরিনেশন পড়ছি, এখন পড়বো আমরা নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়াটা আমরা এখানেই লিখে নিই, জায়গা ভালো হবে। বেনজিন নাইট্রেশন মানে HNO3, সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড, এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড 60 ডিগ্রি সেলসিয়াস, বেনজিনের এখানে NO2 প্লাস হচ্ছে কি, এখানে OH ছিল ওখানকার H, তার মানে কি পানি। এই হচ্ছে আমার নাইট্রেশন মেইন বিক্রিয়া। এখন আমরা পড়বো কি, আমাদের উদ্দেশ্য কি, মেকানিজম পড়া। মেকানিজমে আসি। মেকানিজম দেখো, ফার্স্ট স্টেপ, এই 4টা মানে এই 5টার মধ্যে সবগুলো একই, মানে সালফারেশনটা একটু আলাদা আছে, ছোট্ট একটু ডিফারেন্স আছে, বাকি 4টা সেম, একদম ফুল সেম। দেখো প্রথমেই আমার যে হচ্ছে প্রভাবক আর যে আরেকটা যে প্রোডাক্ট থাকবে মানে বিক্রিয়ক থাকবে, তার মধ্যে বিক্রিয়া হবে। কি লিখবো, HNO3 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। দেখো ঠিক আছে, এখন এই HNO3-কে তুমি কীভাবে ভাঙতে পারো এটা লিখবা না, আমি অন্য কারণ দিয়ে একটু বুঝাই দিই তোমাকে, এটা তুমি মাথায় রাখবা। এটাকে তুমি কি লিখতে পারো, OH, আর এটা লিখতে পারো হচ্ছে NO2। দেখো HNO3 হচ্ছে কিন্তু, আর এটাকে তুমি লিখতে পারো হচ্ছে H আর HSO4, এটা মাইনাস অংশ, এটা প্লাস অংশ, এটা ঠিক প্লাস অংশ, এটা হচ্ছে মাইনাস অংশ। এই প্লাস অংশ এই মাইনাস অংশ মিলে তৈরি করে হচ্ছে পানি। NO2 অংশ থাকবে আর HSO4 মাইনাস থাকবে, HSO4 মাইনাস আর NO2 প্লাস অংশ। এই যে এটা থাকলো, এইটা হচ্ছে আমার সেই ইলেকট্রোফাইল। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। ওই ইলেকট্রোফাইল তৈরি হয়েছে, ওই ইলেকট্রোফাইলই তো সংযোজন হবে, এটাই তো আমার মেইন কাজ। আমার বলছি কি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাহলে আবার আগের মতো তুমি এখন বেনজিন আঁকো, ঠিক আছে। এখানে কি আছে, একটা হাইড্রোজেন আছে, তাহলে আমার কার সাথে বিক্রিয়া হবে, ওই যে ইলেকট্রোফাইল NO2 প্লাস। তাহলে ইলেকট্রন তো হচ্ছে যাতায়াত করে, তাহলে এই ইলেকট্রনটা এই যে নাইট্রোজেনের সাথে এখানে যে সেই মানে NO2-র সাথে যে তার সাথে সংযোজন হয়ে গেল, সংযোজন হয়ে আমরা এই যেভাবে লিখতে পারতেছি HNO2, এবং এখানে ঠিক আগে আবার হচ্ছে এরকম করে সিগমা কমপ্লেক্স, ঠিক আছে, গোল দিবা, তাহলে সিগমা কমপ্লেক্স তৈরি হয়ে গেল। এখন তৃতীয় স্টেপে সেই সিগমা কমপ্লেক্সকে আবার নিলাম, HNO2, সে কার সাথে বিক্রিয়া করবে, এই যে নেগেটিভ HSO4 মাইনাস এর সাথে, HSO4 মাইনাস। তাহলে এই অংশটা এখন কি হবে, দেখো এই নেগেটিভ চার্জটা, দেখো এই নেগেটিভ চার্জটা এই হাইড্রোজেনকে নিয়ে বের হয়ে যাবে, এভাবে তীরচিহ্ন দেখাবা। তাহলে তৈরি হচ্ছে কি, দেখো H2SO4। দেখো হাইড্রোজেনকে নিয়ে যদি চলে যায়, তাহলে সালফিউরিক অ্যাসিড আবার ফিরে ফেললো, যেটা প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়েছিল এই যে উপরে। আর এই যে এখানকার যে হাতটা, এই যে ফাঁকা হাতটা, এই হাতটা আবার এইখানে ফেরত চলে আসলো। তাহলে দেখো এখানে পাই ইলেকট্রন যেটা শর্ট ছিল সেটা আবার পূরণ হয়ে গেছে। তাহলে আলটিমেটলি তুমি তখন আবার এভাবে লিখতে পারতেছো, দেখো এটা এটা এটা, এবং হাতটা পূরণ হয়ে গেছে, এই যে তুমি এখানে লিখে ফেললে এটা NO2। বুঝতে পারছো, দেখো সেম আগের হুবহু সেম মেকানিজম, কোনো ডিফারেন্স নেই, হুবহু সেম। নেক্সট এটা গেল হচ্ছে আমার নাইট্রেশন। এরপর আসবে হচ্ছে আমার ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে। এখন মেইন বিক্রিয়াটা কি, আচ্ছা এখানে লিখে দিই হালকা করে ছোট করে,
বেনজিন, অ্যালকাইলেশন মানে অ্যালকাইল গ্রুপ থাকবে, ওই যে ড্রাই LCl3, এখানে আমরা পাচ্ছিলাম কি এই মাথায় কি CH3 যুক্ত হচ্ছিল প্লাস হচ্ছে HCl। এই তো এটাই ছিল আমার হচ্ছে মেন বিক্রিয়াটা। এখন আসবো আমরা হচ্ছে মেকানিজম। ট্রাস্ট মি, আগের দুটা আর এই দুটা সেম, চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। পজ করো, পজ করে হচ্ছে ট্রাই করে দেখো যে হচ্ছে পারতেছো কিনা, যে একদমই নতুন হও। আর যদি আগে মনে করে প্র্যাকটিস করছো তাহলে এখন করে যাচাই করে নাও। ওকে, ঠিক আছে। দেখো তাহলে কি হবে, আবার আগের মতো তোমার হচ্ছে বিক্রিয়ক আর যে প্রভাবক নিছি সেটাকে একত্রে বিক্রিয়া করাবো। এখানে দেখো কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এই ইলেকট্রনটা ক্লোরিনের দিকে যায়, তার মানে এটা আংশিক ঋণাত্মক হয় আর এটা আংশিক ধনাত্মক হয়। এই ক্লোরিন এই LCl3 সাথে বিক্রিয়া করে AlCl4- তৈরি করে, আর বাকি যে অংশটা থাকলো CH3 এটা মিথাইল পজিটিভ অংশ তৈরি করলো। এই দেখো এটা হচ্ছে আমার সেই ইলেকট্রোফাইল। ক্লিয়ার? আমার তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন মানে ইলেকট্রোফাইলকে নিতে হবে, তাহলে সেটা ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল। এই ইলেকট্রোফাইলই এখন হচ্ছে বিক্রিয়া করবে কার সাথে, আবার সে বেনজিনের সাথে। বেনজিনের কাঠামো তুমি আবার আঁকো। এই যে এখানে হাইড্রোজেন আছে প্লাস হচ্ছে ওই CH3 প্লাস, ঠিক আছে তো? তাহলে কি হবে, এই ইলেকট্রনটা হচ্ছে আবার এই যে এখানে CH3কে দান করবে, করে কি হলো একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে। একটু বেশি বড় হয়ে গেল, দাঁড়াও। সিগমা কমপ্লেক্স তৈরি হবে, CH3 সিগমা কমপ্লেক্স হইল। এখন এই সিগমা কমপ্লেক্সকে এই যে সিগমা কমপ্লেক্স আবার কার সাথে বিক্রিয়া করবে, এই যে LCl4- নেগেটিভ যে অংশটা আছেই, LCl4- অংশটা আবার দেখো এই হাইড্রোজেনকে আবার হচ্ছে বের করে নিয়ে চলে যাবে। তাহলে কি পাচ্ছি আমরা, AlCl3 যেটা মুক্ত হয়ে গেল প্লাস এই যে এখানকার যে হাইড্রোজেন কার সাথে কে নিয়ে গেছে, ক্লোরিন মাইনাস নেগেটিভ অংশ, সেটা তৈরি হচ্ছে HCl। তাহলে এই যে সিগমা কমপ্লেক্সের যে এই যে হাইড্রোজেনের যে হাতটা ছিল, এই যে ফাঁকা হাতটা এ আবার পূরণ করে এইখানে চলে আসলো। তাহলে আলটিমেটলি কি হলো দেখো, এই যে কাঠামোটা সিগমা কমপ্লেক্সের এটা আবার এই যেখানে পূরণ হয়ে গেছে, এটা তো আগে ছিল, এটাও আগে ছিল, কাঠামো পূরণ, এবং তার উপরে কি আছে আমার এই CH3 অংশ, তাহলে CH3 অংশ এখানে বসে গেল। দেখো এইটা আর এইটা সেম, মানে আমার টলুইন আবার তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হলো আমার ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। অ্যাসাইলেশনও একদম সেম, হুবহু, কোনো ডিফারেন্স নাই অ্যাসাইলেশনে। আমরা অ্যাসাইলেশন দেখি, তারপর সালফোনেশনে হালকা একটু ডিফারেন্স আছে, ওখানে 3টা স্টেপের বদলে একটু এক্সটেন্ড হবে, কিন্তু অলমোস্ট সেম বিক্রিয়া। তারপরে এখন আমরা আসি হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। ওকে, দেখো বিক্রিয়াটা আবার আগের মতো হচ্ছে, আমরা একটু লিখে নিই, সহজ হবে রিলেট করতে। অ্যাসাইল গ্রুপ কি বলছিলাম, CH3CO, তার সাথে ফাঁকা হাত থাকবে, এখানে একটা ক্লোরিন আমরা নিয়ে নিছি ছিল আর কি। তাহলে সেটা হচ্ছে ড্রাই AlCl3 সাথে বিক্রিয়া করবে, করে কি হবে, এই যে এখানে কি COCH3 প্লাস HCl। ব্যাপার হচ্ছে একটা প্রশ্ন জাগতেই পারে যে ভাইয়া এটা COCH3 কেন লিখলাম, লাইক আপনি তো এভাবেও লিখতে পারতেন, মানে এই জায়গাটা আপনি এভাবে লিখলেন না কেন, CH3CO এভাবে লিখলেন না কেন, তাই না? আসতেই তো পারে, কোনো প্রশ্ন হতেই পারে। ব্যাপার হচ্ছে এই COCH3 এভাবেই লিখতে হবে, এটা রিজন আছে, এটাই আমরা এখন ব্যাখ্যা করব। ঠিক আছে, এটা আমরা এখন ব্যাখ্যা এই মেকানিজম থেকেই পাবো, কেন আমরা এখানে COCH3 লিখলাম, এটার ব্যাখ্যা আমরা এখন মেকানিজম থেকেই পাবো। দেখো মেকানিজম, ফার্স্ট স্টেপ, আগে যা পড়ে আসছি যা বলছি হুবহু সেম, কোনো ডিফারেন্স নেই। চাইলে এটাও তুমি হচ্ছে পজ করে দেখতে পারো, সর্বোচ্চ যদি ভুল হয় তোমার এই যে COCH3 আর CH3CO এটাতে তুমি ভুল লিখতে পারো যদি পজ করে চেক করতে চাও। আর আমি তো বলে দিলাম আগে, তাহলে ভুল হওয়ার কথা না। তাহলে দেখো এটা কীভাবে হচ্ছে। ফার্স্ট স্টেপ কী বলছি, এই দুটার মধ্যে বিক্রিয়ক আর হচ্ছে তোমার হচ্ছে প্রভাবক যে থাকবে তার মধ্যে। তাহলে এই CH3CO
সিএল, ঠিক আছে না? এই অংশটাকে তুমি হচ্ছে চিন্তা করো, এটাকে যদি তুমি একটু আলাদাভাবে লিখি, এই জিনিসটাকে আমি ওইভাবে না লিখে একটু ডিফারেন্ট ওয়েতে লিখলাম। দেখো CH3 সি ডাবল বন্ড ও আর সিএল। দেখো কার্বন এবং এখানে ক্লোরিন, কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ-ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের, তাই তো? তাহলে এই অংশটা দেখো, এই যে এই অংশটা কার্বন আর ক্লোরিন, কার্বন আর অক্সিজেন বাদে কার্বন আর ক্লোরিনটা, যেহেতু আমরা ক্লোরিনের হিসাবটা এখানে করছি, ক্লোরিনের কথা চিন্তা করো, কার্বন এবং ক্লোরিন, তাহলে ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি না? তাহলে এই ইলেকট্রনটা হালকা করে ক্লোরিনের দিকে যাবে, এটা আংশিক ঋণাত্মক। আবার এই অক্সিজেনও তো হচ্ছে কার্বনকে টানতেছে, কার্বন ইলেকট্রনটাকে, তাহলে এটা আংশিক ঋণাত্মক হয়ে যাচ্ছে, মানে এই অংশটা এখানে চলে যাচ্ছে, আংশিক ঋণাত্মক হয়ে যায়। তাহলে এই ক্লোরিনটাতে, কার্বনটা দেখো এইটা পজিটিভ হয়ে থাকে, কার্বনটা আংশিক পজিটিভ অবস্থার মতো তৈরি হচ্ছে। যাই হোক, এটা কার সাথে বিক্রিয়া করবে? ওই AlCl3। তাহলে এই AlCl4 মাইনাস, মানে ক্লোরিন AlCl3 এর সাথে বিক্রিয়া করে AlCl4 মাইনাস। ওকে, থাকলো কে? এই যে বাকি যে অংশটা, মানে এই অংশটা, ঠিক আছে? CO CH3। এবং খেয়াল করো এখানে কার্বনের কাছে কিন্তু তোমার পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, যার কারণে এখানে কার্বনে এরকম হচ্ছে পজিটিভ চার্জ দিতে হবে। বুঝতে পারছো? দেখো এটা মেকানিজম থেকে ব্যাখ্যা। কার্বন এবং ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে, এর মধ্যে ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ক্লোরিন নিজের দিকে ইলেকট্রনটা বেশি টেনে নেয়, যার কারণে নেগেটিভ চার্জ তৈরি হয়। সে ক্লোরিন AlCl3 এর সাথে বিক্রিয়া করে AlCl4 তৈরি করলো, Cl4 মাইনাস, এবং বাকি যে অংশটা সেটা ইলেকট্রোফাইল তৈরি করলো COCH3, যেটা কার্বনের যেহেতু পজিটিভ চার্জ হয়েছে, এই জন্য কার্বনের মাথায় হচ্ছে সেই পজিটিভ চার্জটা দেওয়া হয়েছে CH3 এর উপর বা আর গ্রুপের উপর দেওয়া হয় নাই। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। তাহলে ওখানে কি তৈরি হলো আমার? ইলেকট্রোফাইল। দ্বিতীয়, আবার আগের মতো বেনজিন, এখানে হাইড্রোজেন ছিল, কার সাথে বিক্রিয়া করবো এখন? এই যে পজিটিভ চার্জ ইলেকট্রোফাইল COCH3 পজিটিভ চার্জ, তাহলে এই ইলেকট্রনটা একে দান করবে, করে কি হবে? সিগমা কমপ্লেক্স, এখানে H আর এখানে হচ্ছে COCH3। দেখো, বুঝতে পারছো? থার্ড স্টেপে কি হচ্ছে? ওই আমার সিগমা কমপ্লেক্সকে আবার ঠিক আগের মতো করে আনলাম, COCH3। এই সিগমা কমপ্লেক্সকে আমরা হচ্ছে আবার কার সাথে বিক্রিয়া করব? এই যে AlCl4 মাইনাস, AlCl4 মাইনাস, কি হবে? এই নেগেটিভ চার্জটা আবার এই হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, এটা যখন নিয়ে চলে গেল, এইখানকার যে তোমার এই যে পাই ইলেকট্রনটা আছে, এটা আবার এখানে চলে আসলো, তাহলে আলটিমেটলি এইখানে তোমার এটা পূরণ হয়ে গেল, এবং এই মাথাতে তোমার COCH3 শুধু থাকলো, আর এই হাইড্রোজেন AlCl4 মাইনাসের সাথে বিক্রিয়া করে কি হলো দেখো, ওকে। প্লাস HCl প্লাস হচ্ছে AlCl3। দেখো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই হচ্ছে আমার প্রিডেলক্রাফট অ্যাসিলেশন, এটার মেকানিজম। তিনটে ধাপ, তিন ধাপেরই ওই যে ব্যাখ্যা আমি যেটা দিছি আর কি, মুখে মুখে বলতেছি ওইটাই, বা বই থেকে হচ্ছে এটা ডিটেলসে ব্যাখ্যা দেখে নেওয়া যাওয়া সম্ভব। এই হচ্ছে মোটামুটি তিনটে স্টেপ। এখন আমরা আসতেছি হচ্ছে শেষটাতে, সালফোনেশন। কি হবে দেখো, বেনজিন, সালফোনেশনে সালফুরিক অ্যাসিড 2 অণু, SO3H প্লাস হচ্ছে পানি, তাই তো? এই মেকানিজমটা এখন আমরা দেখবো। দেখো
মেকানিজমে এখানে একটু ডিফারেন্স আছে, ছোট্ট একটু ডিফারেন্ট। দেখো ফার্স্ট স্টেপে এই যে সালফিউরিক অ্যাসিড আছে না, এখানে প্রভাবক হিসেবে আলটিমেটলি ওইখানে বইয়ে দেখা থাকে, দেখো অনেক সময় দেখবা যে হচ্ছে বইয়ে লেখা থাকে SO3, এভাবে লেখা থাকে। মানে SO3-র ভূমিকা কি, এটা হচ্ছে এভাবে অনেক সময় প্রশ্ন আসে, আমরা দেখবো, ওটাও দেখাই দেবো, বইয়ে আছে। তো এখানে অনেক সময় SO3 লেখা থাকে। তো যাই হোক, ওই 2 অণু সালফিউরিক অ্যাসিড আমরা যেটা নিছি 2 অণু, এই 2 অণু সালফিউরিক অ্যাসিডের মধ্যেই এখন বিক্রিয়া। দেখো সালফিউরিক অ্যাসিড, আবার এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ওকে, এই 2 সালফিউরিক অ্যাসিডকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করব, একটু ডিফারেন্টভাবে লিখবো আর কি। যেমন এখানে তুমি এটাকে লিখবা OH, আর এখানে হচ্ছে SO3H। ওকে, এই অংশটাকে তুমি লিখতে পারো হচ্ছে H, আবার HSO4 মাইনাস, মানে এটা মাইনাস, এটা প্লাস অংশ, এটা হচ্ছে তোমার এই প্লাস অংশ, আর এটা হচ্ছে নেগেটিভ অংশ, এরকম। ওকে, এখন এইখানকার এই প্লাস অংশ এই নেগেটিভ অংশের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে পানি। এই HSO4 এখানে তৈরি করে দেয় HSO4 মাইনাস, আর এই যে এখানকার যে SO3 প্লাস অংশটা আছে, এখান থেকে হাইড্রোজেন আবার মুক্ত হয় এবং SO3 তৈরি করে। এখন ব্যাপার হইতেছে কি, এই যে SO3 আছে না, এখানে তুমি স্বভাবতই চিন্তা করো যে ভাইয়া এটা তো পজিটিভ চার্জ, তাহলে আমরা যে ইলেকট্রোফাইল নিছি তাহলে এখন হাইড্রোজেনটা নিয়ে করব। কিন্তু এখানে আসলে হাইড্রোজেনটা এখানে ইলেকট্রোফাইল হিসেবে এখানে কাজ করবে না, কাজ করবে হচ্ছে তোমার SO3। কিভাবে আমরা একটু দেখি। SO3-র কাঠামোটা হচ্ছে এইরকম। সালফার এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা দেখো অক্সিজেনের বেশি। এখন এই 3 দিক থেকেই অক্সিজেন হচ্ছে সালফারের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টান দিবে, যার কারণে এইখানে একটা পজিটিভ চার্জের মতো তৈরি হয়, কিন্তু সে সম্পূর্ণ কিন্তু কোনো চার্জ বিশিষ্ট থাকে না, তার কারণ সে যৌগ হিসেবে আছে। তো সে হচ্ছে টোটাল যে চার্জ সে তার হচ্ছে 0, কিন্তু সে তার মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি, একটা মানে চাহিদা বা ইলেকট্রনের একটা অভাব ফিল করে আর কি সালফার, যার কারণে এই SO3 হচ্ছে এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। এইটাই হচ্ছে এখানকার মেইন কি পয়েন্ট আর কি, যে SO3টা হচ্ছে এখানে আমার ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। আশা করি বুঝতে পারছো। এখন এতটুকু মনে রাখলে বাকিটা এই আগের মতোই। দেখো SO3 কোথায় যুক্ত হবে, ঠিক আগের মতোই বেনজিনের হিসাব। এই যে হাইড্রোজেন SO3, কি হবে, এই ইলেকট্রনটা এই SO3-কে দিয়ে দেবে, কারণ সালফারের মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি মনে হচ্ছে, কিন্তু সে কিন্তু পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ বিশিষ্ট না, নিউট্রাল অবস্থা কিন্তু। তাহলে এখানে আবার আগের মতো সিগমা কমপ্লেক্সই তৈরি হয়েছে, এখানে একটা হাইড্রোজেন। তো এই জায়গাতে তুমি SO3 লিখে অবশ্যই এখানে একটা নেগেটিভ চার্জ দিতে হবে, কারণ এই ইলেকট্রনটা SO3-তে যে একটা ইলেকট্রন নেগেটিভ নতুন একটা ইলেকট্রন দিয়ে দিছে, তো সেটা নেগেটিভ চার্জ ক্রিয়েট করছে। এভাবে সিগমা কমপ্লেক্সটা এভাবে লিখতে হবে। থার্ড স্টেপ, সেই সিগমা কমপ্লেক্সকে HSO3 মাইনাস, এটাকে আবার এই যে HSO4 মাইনাস, HSO4 মাইনাস, এখানকার এই নেগেটিভ চার্জ এই হাইড্রোজেনকে নিয়ে বের হয়ে যাবে, তখন এইটা আবার এখানে ইলেকট্রনটা যেটা রেখে চলে গেছে এটা আবার এখানে দিয়ে দিল, তাহলে এখানে আলটিমেটলি তৈরি হলো কি, দেখো H2SO4, এই যে H2SO4 এটা তৈরি হয়ে গেছে। আর যে ফাঁকা যে অংশটা থাকলো, মানে বাকি যে অংশটা থাকলো সেটা কি, এই দেখো SO3 মাইনাস চার্জ বিশিষ্ট। কিন্তু সালফোনেশনের কিন্তু আমার SO3 প্লাস H আছে, একটা সাথে একটা H আছে। তো এই যে চতুর্থ স্টেপে আসে, ওই যে তৃতীয় স্টেপের যে আমরা SO3 মাইনাস অংশটা যে তৈরি হইলো, দেখো এই যে SO3 এই মাইনাস অংশের সাথে এই যে দ্রবণের H প্লাস, এইটা এই H প্লাস এর সাথে আয়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে SO3H তৈরি করলো। বুঝতে পারছো? এই হচ্ছে আমার বেসিক সালফোনেশনের হচ্ছে মেকানিজম, এছাড়া আর কিছু ডিফারেন্স নাই। তো 5টা মেকানিজম এভাবেই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা মেকানিজম থেকে প্রশ্ন পরীক্ষায় সব সময় আসে, মেকানিজম থেকে প্রশ্ন সব সময় আসে। এটার আরও বিক্রিয়া আছে, তখন সেখানেও আরও ডিটেলসে তুমি দেখতে পাবা। অ্যারোমেটিক যৌগের সাময়িক
প্রথমের যে স্টার্টিং কিছু কথা বলছি সেটা আমরা দেখলাম। আর বেনজিন প্রস্তুতি, টলুইন প্রস্তুতি, বেনজিনের বিক্রিয়া সংযোজন প্লাস ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো এখান পর্যন্তই। কিন্তু এগুলো যদি তুমি পড়ো এখান থেকে মনে করো তুমি হচ্ছে এখান থেকে কমন পাচ্ছ। এরপরে আমাদের হচ্ছে টলুইনের হচ্ছে সেম এই 5টা বিক্রিয়া এগুলো পড়বো, প্লাস হচ্ছে ফেনলের আছে, তারপর হচ্ছে তোমার অ্যানিলিন আছে, তারপর হচ্ছে তোমার আর হচ্ছে তোমার প্যারাসিটামল এগুলো আলাদা কিছু তৈরি আছে, প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের ডিটেলসের কিছু ব্যাখ্যা, সেগুলো হচ্ছে আমরা পরের ক্লাসগুলো থেকে আরও ডিটেলসে পড়বো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যারোমেটিকের স্টার্টিং পয়েন্ট, যেটা পড়লে তুমি হচ্ছে কখনো কনফিউজড হবে না বা হচ্ছে তুমি কনফিডেন্ট পাবা, সেই জিনিসটা আমি প্রথমে দেখানোর চেষ্টা করছি। যদি এটা পারো বা বুঝতে পারো জিনিসটা, তাহলে জৈব যৌগ কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। কারণ এটাই হচ্ছে তোমার বেসিক জিনিস আর কি, তুমি জৈব যৌগতে কত ভালো করতে পারবা, বিশেষ করে অ্যারোমেটিক অংশে। অ্যারোমেটিক অংশে এই যে 5টা বিক্রিয়া আমি দেখাইছি, এখন এই 5টা বিক্রিয়া ঘুরে ফিরে আসবে। এই 5টা বিক্রিয়ার ঘুরে ফিরে আসবে, তখন এগুলোকে কনভার্সন করে পরীক্ষাতে তোমাকে লিখতে দেবে আর কি। তো আশা করি হচ্ছে ক্লিয়ার হয়েছো। তো এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ মুতাসিম সৌমিক, পড়াশোনা করছি রুয়েটে। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে কোনো এক ক্লাসে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলে আমার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম।